নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জ্যোতিষ রায় বলছি। আপনারা দেখছেন জ্যোতিষ জ্ঞানমার্গ। আমি এপিসোড নাম্বার 15 অর্থাৎ 15 নম্বর এপিসোডে গ্রহদের কী করে বল সত্তা নির্ধারণ করতে হয় আমরা সেই বিচার দেখেছি। আজকে দেখব গ্রহটি শুভ না অশুভ তা কী করে নির্ধারণ করা যায়। দেখুন, জ্যোতিষ বিচার বিভিন্নভাবে করা হয়। আমরা প্রাচীন যে প্রথা রয়েছে জ্যোতিষ বিচারের ক্ষেত্রে, জ্যোতিষ গণনার ক্ষেত্রে, সেটা বৈদিক জ্যোতিষ আমরা বলে থাকি। আর বৈদিক জ্যোতিষের ক্ষেত্রে বৈদিক জ্যোতিষ হচ্ছে জ্যোতিষের মূল ভিত্তি, জ্যোতিষের প্রকৃত রূপ। এছাড়া পরবর্তীকালে বিভিন্ন জ্যোতিষের বিভিন্ন রকম শাখা বেরিয়েছে, বিভিন্ন রকমভাবে জ্যোতিষকে বিচার করা হয়। যেমন কেপি রয়েছে, জমিনী জ্যোতিষ রয়েছে। ঠিক তেমনি করে আমি যে পদ্ধতিতে বিচার করব সেইটা হচ্ছে আরএস পদ্ধতি। আরএস পদ্ধতিটা খুব প্রচলিত নয়, একদম নবাগত জ্যোতিষ আলোচনায় এসেছে। আরএস পদ্ধতি মূলত অপ্রচলিত একটা পদ্ধতি, এখনো পর্যন্ত এটাকে ছড়ায়নি, সবেমাত্র এটাকে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে আর কি। এটা সায়েন্টিফিক এবং লজিকের দিক থেকে ভীষণ গ্রহণযোগ্য একটা পদ্ধতি এবং জ্যোতিষ শেখার ক্ষেত্রে ভীষণভাবে সহজ। আমার জ্যোতিষ শেখার দুজন গুরু রয়েছেন, জ্যোতিষ গুরু। প্রথম জ্যোতিষ গুরু হচ্ছেন প্রফেসর আনন্দ শাস্ত্রী। ওনার কাছ থেকে আমি বৈদিক জ্যোতিষের বিভিন্ন ধারণা আমি পেয়েছি এবং আরেকজনের কাছ থেকে আমি জ্যোতিষ শিক্ষা পেয়েছি। উনি হচ্ছেন ডক্টর রণতোষ সাহা। রণতোষ সাহা হচ্ছেন আমার ভাবগুরু। আমি ওনার কাছ থেকে সরাসরি জ্যোতিষ শিখতে পারিনি, কিন্তু ওনাকে আমি দারুণভাবে অনুসরণ করি। আমার দুজন গুরু এখনও বেঁচে আছেন। তো এই যে আমার ভাবগুরু রণতোষ সাহা, ইনি হলেন, ইনার নাম অনুসারে আমার এই পদ্ধতি আরএস পদ্ধতি, অর্থাৎ রণতোষ সাহা পদ্ধতি। তো আপনারা খেয়াল করেন, আপনারা আমার সঙ্গে থাকেন, নিশ্চয়ই ভালো লাগবে। আমি আরএস পদ্ধতিতেই বিচার করব গ্রহদের অনুকূল প্রতিকূল, অর্থাৎ গ্রহটা শুভ না অশুভ জাতকের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা লাগবে সেটি হচ্ছে বিভিন্ন ভাবপতিদের নাম এবং ভাবের পরিচয়। আমরা গত ভিডিওতে বিভিন্ন রকম ভাবের পরিচয় পেয়েছি, লগ্ন সাপেক্ষে ভাব হয়। তো সেক্ষেত্রে বিচার করতে গেলে আমাদের কি করতে হবে? কেন্দ্র ভাবের পরিচয় জানতে হবে। তো আমরা সবাই জানি কেন্দ্র ভাব হচ্ছে 1, 4, 7, 10 এবং 1, 4, 7, 10-এর এই যে কেন্দ্র ভাব, এদের পতিরা হচ্ছে কেন্দ্রপতি। কোন ভাব কোনগুলো? 1, 5, 9 লগ্ন সাপেক্ষে 1, 5, 9 এই যে ভাবগুলো হচ্ছে, এই ভাবগুলি হচ্ছে কোন ভাব, এদের পতিরা হচ্ছে কোন পতি। উপচয় ভাব কোনগুলো? না, উপচয় ভাব হচ্ছে 3, 6, 10, 11। এই যে 4টি ভাব আছে, এই 4টি ভাবকে উপচয় ভাব বলে এবং এই 4টি ভাবের অধিপতিদের উপচয় পতি বলা হয়। এবং দুস্থ ভাব কোনগুলো? না, 6, 8 এবং 12। এই 3টে ভাবকে দুস্থ ভাব বলে, এদের পতিকে দুস্থপতি বলে। এখন আমরা দেখতে পাচ্ছি দুস্থ ভাব
6 নম্বর ভাবকে দুস্থ ভাব বলা হচ্ছে, আবার 6 নম্বর ভাবকে উপচয় ভাবও বলা হচ্ছে। আমরা উপচয় ভাব হিসাবেই ষষ্ঠ ভাবকে নেব, দুস্থ ভাব হিসাবে আমরা ষষ্ঠ ভাবকে নেব না। তার অনেকগুলি কারণ রয়েছে। আমি 6 নম্বর ভাব অর্থাৎ ষষ্ঠ ভাবকে আমি কেন দুস্থ ভাব হিসাবে নিলাম না, আমি যে বিভিন্ন ভাবের পরিচয় সাপেক্ষে আমি ধারাবাহিকভাবে অবশ্যই আলোচনা করব, সে পরিচয় আমি অবশ্যই দেব। তো আজকে আমরা অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব এই দুটি ভাবকে আমরা দুস্থ ভাব হিসাবে চিহ্নিত করব, এই দুটো ভাবকেই অশুভ ভাব হিসাবে আমরা চিহ্নিত করব। কিন্তু বাকি যে ভাব আছে, কেন্দ্র ভাব, কোণ ভাব এবং উপচয় ভাব, এই ভাবগুলিকে আমরা শুভ ভাব বলে থাকব। চলে আসুন, আমরা বোর্ডে দেখতে পাচ্ছেন যে ভাবপতি হিসাবে গ্রহদের শুভ অশুভ নির্ণয় করার কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে বিচার্য ভাবপতি নিজে কি কেন্দ্রকোণ উপচয়গত, বা বিচার্য ভাবপতির সঙ্গে যারা সম্বন্ধযুক্ত, সেই সম্বন্ধযুক্ত গ্রহটি কি কেন্দ্রকোণ উপচয়পতি। বিচার্য ভাবপতির যে নক্ষত্র আছে সেই নক্ষত্র কি কেন্দ্রকোণ উপচয়গত, বিচার্য ভাবপতির নক্ষত্র কি কেন্দ্রকোণ উপচয়পতি। যদি আমরা এগুলির পরিচয় পাই তাহলে বুঝতে হবে গ্রহটি শুভ, আর তা না হলে গ্রহটি অশুভ আমরা নির্ণয় করব। ঠিক তেমনি করে এই যে 4টি পয়েন্ট, এই 4টি পয়েন্টকে আমি পার্ট 1 ধরেছি এবং পার্ট 2কে ধরেছি কিভাবে না, বিচার্য ভাবপতি যে ভাবে রয়েছে তার অধিপতি ঠিক এই 4টি পয়েন্ট এখানে আবার লিখেছি। সেই অধিপতি নিজে কি কেন্দ্রকোণ উপচয়গত, সেই অধিপতির সম্বন্ধযুক্ত গ্রহটি কি কেন্দ্রকোণ উপচয়পতি, না সেই অধিপতির নক্ষত্র কি কেন্দ্রকোণ উপচয়গত, না সেই অধিপতির নক্ষত্র কি কেন্দ্রকোণ উপচয়পতি, না দুস্থপতি। আমরা উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝে নিই। খেয়াল করবেন বিষয়টা। আমরা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমরা এই চার্টে কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবপতির শুভ অশুভ নির্ণয় করব। তো প্রথমে চলে আসি লগ্নপতি, এক্ষেত্রে শুভ না অশুভ না। লগ্নপতিকে কুম্ভ লগ্নের লগ্নপতি শনি লগ্নপতি হিসাবে শুভ না অশুভ এই জাতচক্রে না। শনির বিচার্য ভাবপতি হচ্ছে এক্ষেত্রে শনি নিজে কি কেন্দ্রকোণ উপচয়গত, না শনি কোথায় রয়েছে, শনি পঞ্চমে রয়েছে, কাজেই কেন্দ্রকোণ উপচয়গত। শনির সঙ্গে সম্বন্ধযুক্ত গ্রহটি কেন্দ্রকোণ উপচয়পতি, না শনির সঙ্গে যিনি সম্বন্ধ রয়েছেন কেতু, তিনি কোনো উপচয়পতি নন, কেন্দ্রকোণ উপচয়পতি নন, এটাও নন। শনির নক্ষত্র, শনি রয়েছে রাহুর নক্ষত্রে, 6 নম্বর রাহুর নক্ষত্রে, সেই নক্ষত্র কি কেন্দ্রকোণ উপচয়গত। রাহু কোথায় রয়েছে, রাহু রয়েছে একাদশে, সুতরাং উপচয়গত, এটা দুস্থগত নয়। শনির নক্ষত্র কি কেন্দ্রকোণ উপচয়পতি, না শনি কোনো রাহু কোনো পতিত্ব স্থাপন করেনি, আমরা সবাই জানি। সুতরাং প্রথম পার্টটা হয়ে গেছে। এইবার দেখতে হবে শনি, বিচার্য ভাবপতি শনি যেভাবে রয়েছে তার অধিপতি, যেভাবে রয়েছে মানে এটা মিথুন রাশিতে রয়েছে শনি মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। কাজে বুধ নিজে কি কেন্দ্রকোণ উপচয়গত, না বুধ কোথায় রয়েছে, বুধ নিজে 9 নম্বর কোণে রয়েছে, সুতরাং এটা উপচয়গত। শনির সঙ্গে বুধের সঙ্গে যিনি সম্বন্ধযুক্ত গ্রহটি কি কোনো কেন্দ্রকোণ উপচয়পতি, না বুধের সঙ্গে যিনি সম্বন্ধ রয়েছেন শুক্র, তিনি নিজেই এই নবমপতি এবং চতুর্থপতি ভাবপতি হিসেবে তিনি ধারণ করেছেন। শুক্র এই জাতচক্রে নবমপতি এবং চতুর্থপতি, সুতরাং কেন্দ্রকোণ উপচয়পতি যুক্ত আমরা সবাই দেখতে পাচ্ছি। বুধের নক্ষত্রটি কি কেন্দ্রকোণ উপচয়গত, কাজে বুধের কি নক্ষত্র, না বুধের নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র রয়েছে, মঙ্গলের নক্ষত্র 14 নম্বর মঙ্গলের নক্ষত্র। কাজে মঙ্গল কোথায় রয়েছে, না মঙ্গল কোথায় রয়েছে, মঙ্গল এক্ষেত্রে তৃতীয়তে অর্থাৎ উপচয় রয়েছে, সুতরাং এটা উপচয়গত।
বুধের নক্ষত্র কি কেন্দ্রকোণ উপচয়পতি, না বুধের নক্ষত্র হচ্ছে মঙ্গল, মঙ্গল নিজেই তৃতীয়পতি এবং দশমপতি হিসাবে, সুতরাং উপচয়পতি। খালি এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জাতচক্রে 8টা পয়েন্টের মধ্যে 1 2 3 4 5 6 6টা পয়েন্ট জাতক শুভ, 6টা পয়েন্ট পেয়েছে শুভর ক্ষেত্রে, আর অশুভর ক্ষেত্রে কিন্তু এখানে একটা পয়েন্টও পায়নি, এখানে একটা পয়েন্টও পায়নি, এক্ষেত্রে এই একটা পয়েন্ট পাইনি, অশুভ নেই। কাজে এই যে জাতচক্র আছে, আমরা এই জাতচক্রে কিন্তু শনিকে কিন্তু আমরা শুভ বলতেই পারি এই জাতচক্র, অর্থাৎ লগ্নপতি এক্ষেত্রে শুভ আমরা বলতে পারি। এবার চলে আসি দ্বিতীয়পতি হিসাবে, দ্বিতীয়পতি হচ্ছে এক্ষেত্রে বৃহস্পতি এই জাতচক্রের শুভ না অশুভ সেই বিচারটা আমরা এখন করব ধনপতি হিসাবে বা দ্বিতীয়পতি হিসাবে। তো বিচার্য ভাবপতি বৃহস্পতি, বৃহস্পতি নিজে কি কেন্দ্রকোণ উপচয়গত, না বৃহস্পতি আমরা সবাই দেখতে পাচ্ছি দ্বাদশ ভাবে রয়েছে, সুতরাং এটা দুস্থভাবে রয়েছে, এটা কিন্তু হবে না। বৃহস্পতি তিনি সম্বন্ধযুক্ত, না বৃহস্পতির সঙ্গে কেউ সম্বন্ধযুক্ত নেই, কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। বৃহস্পতির নক্ষত্র কি কেন্দ্রকোণ উপচয়গত, না বৃহস্পতির নক্ষত্র কিন্তু চন্দ্র, আমরা সবাই দেখতে পাচ্ছি 22 নম্বর নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্র রয়েছে, সেই চন্দ্র কিন্তু উপচয়গত, অবশ্যই 10 নম্বরে রয়েছে উপচয়গত, আমরা সবাই দেখতে পাচ্ছি, এটা দুস্থ কথা হবে না। চন্দ্র নক্ষত্র কি কেন্দ্রকোণ উপচয়পতি, কাজেই চন্দ্র কিন্তু ষষ্ঠ নম্বরকে আমরা উপচয় বলেছি, কাজেই কিন্তু এটা হবে, এটা কিন্তু হবে না। এক্ষেত্রে আমরা যে বৃহস্পতি যে চন্দ্রের নক্ষত্র, চন্দ্রের বিচারটা করব, কারণ বিচার্য ভাবপতি, এক্ষেত্রে বিচার্য ভাবপতি বৃহস্পতি যেভাবে রয়েছে তার অধিপতি, তাহলে বৃহস্পতি এক্ষেত্রে মকরে রয়েছে, কাজেই মকরের অধিপতি কিন্তু শনি, কাজেই আমরা এক্ষেত্রে শনিকে কিন্তু আমরা কি পেয়েছি, শনিকে আমরা শনির নিজে কি কেন্দ্রকোণ উপচয়গত, না শনি তো অবশ্যই উপচয়গত, কারণ সে 5 নম্বরে রয়েছে। শনির সম্বন্ধযুক্ত গ্রহটি এটি তো হবেই না, কারণ কেতু রয়েছে, আমরা সবাই কিছুক্ষণ আগে আমরা খেয়াল করেছি যে কেতু রয়েছে, কেতু কোনো উপচয়পতি নয়। আর শনির নক্ষত্র যেটা রয়েছে, শনির নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র, রাহু তো অবশ্যই একাদশে রয়েছে উপচয়গত, এবং শনির নক্ষত্র কি কেন্দ্রকোণ উপচয়পতি, অবশ্যই শনির নক্ষত্র কোনো পতিত্ব ধারণ করেনি। কাজেই আমরা সবাই দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে 1 2 3 4টে পয়েন্ট পেয়েছে বৃহস্পতি, 4টে পয়েন্ট পেয়েছে, আর এদিকে বৃহস্পতি একটা পয়েন্ট পেয়েছে। কাজেই আমরা বলবো যে ধনপতি হিসাবে জাতককে এই জাতচক্রে বৃহস্পতি শুভ, ধনপতি হিসাবে বা দ্বিতীয়পতি হিসাবে এই জাতচক্রে বৃহস্পতি কিন্তু শুভ, জাতককে কিন্তু বৃহস্পতি প্রচুর শুভ ফল দেবে, আমরা দেখতেই পাচ্ছি ধনপতি হিসাবে। এবার চলে আসবো আমরা তৃতীয়পতি মঙ্গল, সে শুভ না অশুভ এই জাতচক্রে, সেটা একটু পরীক্ষা করা যাক। এই জাতচক্রের তৃতীয়পতি হিসাবে মঙ্গল শুভ না অশুভ তার বিচার আমরা করব। চলুন, যে বিচার্য ভাবপতি তাহলে আমাদের মঙ্গল, না মঙ্গল নিজে কি কেন্দ্রকোণ উপচয়গত, না মঙ্গল নিজে তৃতীয়ভাবে বসে রয়েছে, কাজেই মঙ্গল কিন্তু উপচয়গত। মঙ্গলের সঙ্গে সম্বন্ধযুক্ত গ্রহ কেউ নেই, কাজেই আমরা কোনোটাই পাবো না। মঙ্গলের নক্ষত্র কি কেন্দ্রকোণ উপচয়গত, না মঙ্গল রয়েছে 2 নম্বর নক্ষত্র শুক্রের নক্ষত্র রয়েছে, শুক্র কিন্তু এই মুহূর্তে নবমে রয়েছে, কাজেই এটা নবম উপচয়গত, আমরা কোনগত আমরা সবাই দেখতে পাচ্ছি না। শুক্র কি শুক্রের নক্ষত্র কি কেন্দ্রকোণ উপচয়পতি, না শুক্র হচ্ছে 9 নম্বর পতি, অর্থাৎ কোন পতি, সুতরাং এটা দুস্থপতি হবে না, এটা হবে 4 নম্বর পতি। এবার দেখা যাচ্ছে মঙ্গল যেভাবে রয়েছে, মঙ্গল নিজের ভাবেই রয়েছে, কাজেই আমরা এই দ্বিতীয় পার্টটা করার দরকার নেই, কারণ এইটাই হচ্ছে দ্বিতীয় পার্ট হয়ে গেছে। কাজেই আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি মঙ্গল এই ভাবচক্রে 3টে পয়েন্ট বসে রয়েছে, আর এক্ষেত্রে কিন্তু কোনো
দুস্থপতি আনেনি। সুতরাং এই জাতচক্রে মঙ্গল কিন্তু অবশ্যই শুভ, জাতককে কোনো রকম মঙ্গল কোনো অশুভ স্থান দেবে না বা অশুভ ফলাফল মঙ্গল দেবে না, আমরা কিন্তু এই জাতচক্রে দেখতে পাচ্ছি। অবশ্যই মঙ্গল শুভ। ষষ্ঠপতি হচ্ছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি চন্দ্র। চন্দ্র এই লগ্নের ক্ষেত্রে কতটা শুভ কতটা অশুভ আমরা সেই বিচারটা করব। তাহলে বিচার্য ভাবপতি চন্দ্র, চন্দ্র নিজে কি কেন্দ্রকোণ উপচয়গত না চন্দ্র দশমে রয়েছে, অবশ্যই উপচয়গত। চন্দ্রের সঙ্গে যিনি সম্বন্ধযুক্ত গ্রহটা, চন্দ্রের সঙ্গে কোনো সম্বন্ধযুক্ত কোনো গ্রহপতি নেই রয়েছে। চন্দ্র নক্ষত্র হচ্ছে 17 নম্বর নক্ষত্র, শনির নক্ষত্র রয়েছে। শনি কি কেন্দ্র কোন উপচয়গত? শনি হচ্ছে পঞ্চমে রয়েছে, অবশ্যই উপচয়গত, দুস্থগত নয়। শনির নক্ষত্র কি কেন্দ্র কোন উপচয়পতি? দেখ এখানে চন্দ্রের নক্ষত্র শনি, শনি কি উপচয়পতি? অবশ্যই শনি উপচয়পতি, কারণ লগ্নপতি, কিন্তু দুস্থপতিও, কারণ সে দ্বাদশপতিও রয়েছে। এইবার দেখা যাচ্ছে যে চন্দ্র যে ভাবে রয়েছে সেই ভাবের অধিপতি মঙ্গল, কিন্তু মঙ্গল, তাহলে মঙ্গল নিজে কি কেন্দ্রকোণ উপচয়গত? মঙ্গল তৃতীয়তে রয়েছে, অবশ্যই উপচয়গত। মঙ্গলের সঙ্গে গ্রহ যুক্ত যে গ্রহটা রয়েছে, না কোনো গ্রহ যুক্ত নেই মঙ্গলের সঙ্গে। মঙ্গলের এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলের নক্ষত্র কি কেন্দ্রকোণ উপচয়গত? মঙ্গলের নক্ষত্র শুক্রের নক্ষত্র, শুক্র কি কেন্দ্রকোণ উপচয়গত? অবশ্যই শুক্র কেন্দ্রকোণ উপচয়গত, কারণ শুক্র নবমে রয়েছে, এটা নেই। তাহলে শুক্র মঙ্গলের নক্ষত্র কি কেন্দ্রকোণ উপচয়পতি? শুক্র হচ্ছে নবমপতি এবং চতুর্থপতি। এই জাতচক্রে দেখা যাচ্ছে চন্দ্র কিন্তু শুভ, 1 2 3 4 5 6, 6টা শুভ স্থান পেয়েছে আর একটা অশুভ পেয়েছে। চন্দ্র এই জাতচক্রে শুভই বলা যায়, কারণ শুভর পরিমাণ বেশি, সেক্ষেত্রে 1 নম্বর পয়েন্টে অশুভ স্থান পেয়েছে। কাজে চন্দ্র কিন্তু এই জাতচক্রে কিছুটা অসুবিধায় ফেলবে, বেশিরভাগ ক্ষেত্রে শুভ স্থানই দেবে জাতচক্রে আমরা দেখতে পাচ্ছি। কাজে আলটিমেটলি আমরা চন্দ্রকে শুভই বলবো। তো আপনারা পদ্ধতিটা আপনারা একটু ট্রাই করবেন, একদম সোজা পদ্ধতি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন, একটু চেষ্টা করলে বুঝতে পারবেন। আমি এই বিষয়টাকে নিয়ে আমি আরও একবার ভূমিকা পালন করব, বা এই বিষয়টাকে নিয়ে আমি আরও সহজ সরলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব এবং আগামী ভিডিওতে। তো আজকে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আজকে তাহলে রাখি।